আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যাডমিশন ব্যাচে ওরিয়েন্টেশন গাইডলাইন ক্লাসে। আজকে বিশেষ করে তোমাদেরকে বলবো যে আমরা আমাদের এই ব্যাচে কীভাবে আগাবো, তোমরা কীভাবে আমাদের সাথে চলবে, কীভাবে তোমরা পড়বে, কীভাবে তোমরা রুলসগুলো ফলো করবে, কী কী আমরা করতে হবে, আমাদের অ্যাডমিশনে ভালো করার জন্য কী কী করা উচিত সেসবগুলো। তো চলো আমি কথা না বাড়ে খুবই অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে আমি জিনিসগুলোকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। এরপর থেকে আমাদের সরাসরি ক্লাস শুরু হবে। তো খেয়াল করো, আমরা একদম শুরুতে যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম তোমাদের প্রশ্ন যে ভাইয়া ক্লাস কী বারে হবে, ক্লাস কখন হবে। তো শুরুতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা আমাদের ক্লাসগুলো হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা 30-এ আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ, সেই ফেসবুক প্রাইভেট গ্রুপে তুমি চলে আসবে, সেখানে দেখবে ক্লাস চলে আসছে। ফেসবুক প্রাইভেট গ্রুপ, সেই আমাদের ফেসবুক প্রাইভেট যে গ্রুপ আছে সেই ফেসবুক প্রাইভেট গ্রুপেই সেই ফেসবুক জায়গা নাই, আর লিখে রাখি ফেসবুক। তো ফেসবুক গ্রুপে তুমি চলে আসবে, সেখানে ক্লাস তোমাদের জন্য হাজির হবে। তবে যদি কোনো সমস্যা বা টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে সমস্যা হয়, সেটা আমরা গ্রুপে জানিয়ে দেবো যে রবিবারে ক্লাসটা হয়তো বা সোমবারে হবে। এরকম যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই জিনিস এই দায়ভার কর্তৃপক্ষ রাখতেছে, তো এটা আমি রাখতেছি। তো একদিন যদি কোনো সমস্যা হয়, ইমার্জেন্সি কোনো সমস্যা হয়, কারণ প্রায় দেখা যায় হচ্ছে যে লোডশেডিং এত বেশি হয় যে অনেক সময় দেখা যায় যে ক্লাসটা কমপ্লিট হয় না। তো অর্ধেক ক্লাস তো দিয়ে লাভ নাই, যদি কখনো এরকম হয়। তো এটা আগে থেকেই বলে রাখলাম, এইটা নিয়ে কোনো ইস্যু দাঁড়া করানোর কিছু নাই। শুরুতেই এটা তুমি মাথায় রেখো যে আজকে ক্লাস নেওয়ার সময় আজকেটা পরের দিন চলে আসবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তবে সেটা অবশ্যই গ্রুপে জানানো থাকবে, জানিয়ে দেওয়া হবে। তো নর্মালি আমাদের রুটিন ওয়াইজ রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা 30 ক্লাসগুলো কীরকমভাবে হবে। ক্লাসগুলো হচ্ছে আমরা একদম বেসিক যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে আমাদের রেকর্ডেড হবে, একদম রেকর্ডেড। এবং যেই ক্লাসগুলো তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং বা গাইডলাইন দরকার, সেগুলো আমরা আমাদের লাইভে ক্লাস নেব। সেগুলো হবে জুম লাইভ সেশন, অর্থাৎ জুমে সরাসরি তোমরা প্রশ্ন করবে, আমরা অ্যান্সার দেবো। জুমে সরাসরি আমরা সেই লাইভ সেশনগুলো করবো আর কি। তাহলে রেকর্ডেড প্লাস জুম লাইভ সেশন দুইটাই আমাদের থাকতেছে ক্লাস হিসেবে। তো রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা 30 এতটুকু গেল। এরপরে আমাদের প্রথম উইকে আমরা শুরু করতেছি যে গুণগত যে রসায়ন, আমাদের গুণগত রসায়ন এটা নিয়ে, কেমিস্ট্রি নিয়ে। কারণ কেমিস্ট্রি যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, পরীক্ষা যেতে হবে, তো এসএসসি পরীক্ষা। তো সেখানে যেন তুমি কেমিস্ট্রিতেও একটু এগিয়ে থাকলা, এগুলো পড়ার মাধ্যমে তোমার কেমিস্ট্রিটাও ইমপ্রুভ হইলো এসএসসির জন্য, এবং অ্যাডমিশনের জন্য তুমি এক চ্যাপ্টার এগিয়ে গেলা। সেই জন্য আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করতেছি। তো প্রথম উইকে গুণগত রসায়ন, এবং এরপরে কোন চ্যাপ্টার সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আমরা পোস্ট করতে থাকবো, বা আমরা একদম সিরিয়াল করে দিয়ে দিব আর কি। তো আপাতত আমরা গুণগত দিয়ে শুরু করতেছি। গুণগতের মধ্যে অনেকগুলো পর্ব হবে, পর্ব 1 2 3 4 যতগুলো পর্ব লাগে একদম পুরোটাকে ডিটেলসে শেষ করতে, সেই সবগুলো কিন্তু আমরা সেখান দিয়ে থাকবো। ক্লাস নিয়ে কোনো কার্পণ্য হবে না, কারণ যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। তো গুণগত রসায়ন আমরা শুরু করতেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেইটা সেটা আমি বলি আগে, এটা হচ্ছে এইটা যে তোমাদের অ্যাডমিশন যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে কী করতে হয়। তার আগে আরেকটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে দিয়ে এরকম কেউ থাকো যে ভাই আমি হচ্ছে আগে তেমন পড়াশোনা তেমন করি নাই, কিন্তু এইচএসসির আগে মোটামুটি প্রিপারেশন নিয়ে পড়াশোনার একটা ঝোঁক আসছে, আমি এখন একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। তাদের জন্য বলবো তোমরা এই ঝোঁকটা ধরে রাখো অবশ্যই, কারণ আর মাত্র কিছুদিন, এই কয়েকটা দিন যারা আসলে গাধার মতো পরিশ্রম করে, বা যত পরিশ্রম করে হোক, যারা আসলে এগিয়ে যাবে পরিশ্রম করে, এই কিছুদিন তোমাদের এসএসসি শেষ হলেই তোমাদের দেখবে তোমরা কিছুদিন অ্যাডমিশন প্রসিড নেওয়ার পরেই তোমরা ভেঙে পড়ছো, তোমাদের আর ভালো লাগবে না এগুলো পড়তে, মনে হবে যে পারতেছি না, আমার দ্বারা হবে না। তুমি নানান টেনশনের মধ্যে পড়ে যাবা, তোমার ভালোই লাগবে না, পড়তেই পারবা না। এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়। কিন্তু এর মাঝখান থেকেও যারা আসলে এই কষ্ট করে হলেও একদম টেনে টুনে আস্তে আস্তে নিজেকে বের করে নিয়ে আসে এই অবস্থা থেকে, তারাই কিন্তু অ্যাডমিশনের চান্স পায়। অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য আসলে বেশি কিছু কিন্তু লাগে না, কয়েকটা জিনিস ইমপ্রুভমেন্ট করলেই হয়ে যায়। প্রথম কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমাকে শিখতে হবে। তোমার তো বেসিক যে পড়াশোনা, তোমার যে বেসিক পড়াশোনা সেটা তো আছেই, তোমার বেসিক প্লাস তুমি যে পড়াশোনা করছো সেটা তো আছেই, কিন্তু এর সাথে তোমার আরও কয়েকটা জিনিস লাগবে, না হলে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়া সম্ভব না। এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু দেখা যায় অ্যাডমিশনের চান্স পায়নি, কারণ তাদের মধ্যে কিছু জিনিসের গ্যাপ ছিল, সেটা তারা পরে বুঝতে পারছে। তো তোমাদেরকে আগে থেকে এগুলো আস্তে আস্তে এখন থেকে ইমপ্রুভ করা শুরু করতে হবে। প্রথমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রথমেই দেখো তুমি তোমার পরীক্ষাতে, এখন তো সিকিউ পরীক্ষাতে এসে খুব সুন্দর করে আরাম করে অনেক সময় নিয়ে লিখতেছো, অ্যাডমিশনে কিন্তু এই জিনিসটা হবে না, যে খুবই অল্প সময় থাকবে, অল্প সময়ের মধ্যে খুব দ্রুত চিন্তা করতে হবে, তার মধ্যে আবার ক্যালকুলেশন করা, সলভ করা, দাগানো, অনেক কাহিনী। তো এই ব্যাপারটাতে তোমাকে এক্সপার্ট হয়ে উঠতে হবে। যদি এক্সপার্ট না হয়ে উঠতে পারো তাহলে অ্যাডমিশন তোমার জন্য টাফ। তুমি যতই ভালো করে পড়াশোনা করো না কেন, তাহলে কিন্তু তোমার জন্য কঠিন হবেই।
তো এই জায়গাটা তোমাকে ইমপ্রুভ করতে হবে যে কীভাবে আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি, খুবই এফিসিয়েন্টলি আমি এই প্রবলেমগুলো সলভ করতে পারি, টাইমটাকে কমায় আনতে পারি, দ্রুত করতে পারি। এইটা সবার মধ্যে আনার একটা তাগিদ এখন থেকেই শুরু করে দিয়েছে, না আমাদের এটা আনতে হবে আনতে হবে আনতে হবে। কীভাবে আনবো সেগুলো নিয়ে আমরা ক্লাসে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো। কিন্তু এটা মাথায় রাখবো যে টাইমটা আমাকে ম্যানেজ করতে হবে, টাইম যত কম সময় আমি সলভ করতে পারি আর কি। এই ব্যাপারে তুমি এখন থেকেই একটু একটু করে কাজ করা শুরু করো। কীভাবে কাজ করতে পারো একটা হিন্টস বলি শুধুমাত্র আজকে। তুমি এখন থেকে যখন তোমাকে কোনো প্রবলেম প্র্যাকটিস করবে, বাসায় যখন প্র্যাকটিস করবে, অবশ্যই সামনে স্টপ ওয়াচ রেখে, তোমার কাছে 10টা প্রবলেম আছে, তুমি 10টা প্রবলেম সলভ করবে 1 থেকে 10 পর্যন্ত। ঘড়িতে তুমি টাইম সেট করো 6 মিনিট 7 মিনিট, তারপরে তুমি দ্রুত করো। কারণ যখনই ঘড়িতে সময় যেতে থাকে তখনই কিন্তু আমাদের প্রেশারটা অনেক বেশি মনে হয়, আমরা পারা জিনিস 2-3 বার করে চিন্তা করতে থাকি, তাও মনে পড়ে না। তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাকে টাইমের সাথে একদম লড়াই করতে হবে। প্রথম লড়াইটা টাইমের সাথে। টাইম তোমাকে যদি একটু নিজেকে একটু মানিয়ে নিতে পারো দ্রুতগতির সাথে, তাহলে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো এটা সবার আগে জরুরি, এই কথাটা মাথায় রাখো। নিজে নিজে দেখো তোমার কী অবস্থা, তুমি কতটুকু দ্রুত সলভ করো বা তুমি কতটুকু ধীরে সলভ করো, তো আমি জানি না, তুমি জানো। তুমি আগে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করো যে আমার অবস্থা কী, তারপরে কতটুকু ইমপ্রুভ করতে হবে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে থাকো। আমি আরও বেশ কিছু হিন্টস তোমাদেরকে দেখাবো, বলবো। টাইম ম্যানেজমেন্ট পুরো একটা জিনিস গেল। তারপর হচ্ছে প্রবলেম সলভিংয়ে দক্ষতা। আমরা প্রবলেম সলভ করতে গিয়ে দেখা যায় কি যে হ্যাঁ একদম হুবহু প্রশ্ন আসলে পারি, একটু ঘুরাই দিলে পারি না। এইখানে তোমাকে নিজে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি মনে করো যখনই একটা যে কোনো প্রবলেম ক্লাসে তোমাকে করানো হলো, নতুন একটা প্রবলেম তোমার আসলো, তুমি এখন সেই প্রবলেম একটু চিন্তা করো যে কীভাবে সলভ করা যায়। কারণ এইটা আমি তোমাকে দিয়ে দিতে পারবো না, এটা তোমার আসলে নিজের মধ্যে বিল্ড করতে হবে। প্রবলেম সলভিংয়ের দক্ষতাটা তুমি কীভাবে বিল্ড করবা সেই প্রসেসটা বলে দিই। তুমি প্রবলেম যখন পাবা, তুমি প্রথম প্রশ্ন তোমার সময় লাগুক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট লাগুক, কিন্তু তুমি আস্তে আস্তে সেটাকে নিজের মধ্যে আনো যে কীভাবে সলভ করতে হয়। সময় লাগুক প্রথমে, পরে সেটাকে আস্তে আস্তে দ্রুততার মধ্যে শেষ করতে হবে। তুমি প্রবলেম ভালো মতো পড়ো, কী চাইছে সেটা দেখো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো কী কী দেওয়া আছে, কী প্রয়োজন, বেসিকগুলো তুমি নার্চার করো। এভাবে করে নতুন প্রবলেম তুমি নিজে সলভ করো, 1টা 2টা 3টা 4টা। এখনই কিন্তু সময়, এখন তুমি নতুন প্রবলেমগুলো এভাবে যখন সময় নিয়ে সলভ করবা, তোমার উচিত ছিল এই পুরো এইচএসসি লাইফে এইভাবে সলভ করা, কিন্তু আমরা তো সেটা করিনি। যারা করছো তারা কিন্তু আজকে এগিয়ে আছো, তো যারা করো নাই তারা এখন থেকেই এই যে 1 মাস, এই 1 মাসে তুমি এই দক্ষতাটা বিল্ড করার চেষ্টা করবে। নতুন প্রবলেম আসলে কীভাবে চিন্তা করতে হয়। আমরা যারা নতুন প্রবলেম আসলে চিন্তা করতে পারি না, আমরা কারণ প্রশ্ন এভাবে সলভই করি না, নতুন প্রশ্ন ধরতে পারবো না, অ্যান্সার দেখে সলভ করি। এটা করা যাবে না। তুমি চিন্তা করো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লাগুক, কিন্তু চিন্তাটা করতে থাকো কীভাবে। যদি তোমার ওই বেসিক কনসেপ্ট জানা থাকে, চিন্তা করতে থাকলে দেখবা যে একটু একটু করে তুমি পারতেছো। তো এটা সবার আগে জরুরি। তো এই ব্যাপারে একটু ফোকাস করতে হবে সবাইকেই, কারণ আমরা অনেকেই ম্যাক্সিমামই নতুন প্রশ্ন আসলে হাল ছেড়ে দিতে পারবো না। এইটা করা যাবে না। এটা নিয়ে একটু তুমি ভাবো যে তোমার অবস্থানটা কোথায়, 10-এ তুমি কত মার্কস তোমাকে নিজেকে দিবে, কতটুকু ইমপ্রুভ করার দরকার আছে। কিছু প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম যে তোমার এই টাইম ম্যানেজমেন্টে তোমার কী অবস্থা, এই প্রবলেম সলভিংয়ে তোমার কী অবস্থা, বা ক্যালকুলেশনে তোমার কী অবস্থা, কতটুকু ক্যালকুলেশন তুমি হ্যান্ড ক্যালকুলেশন, হাতে হাতে ক্যালকুলেশন, মুখে মুখে মনে মনে ক্যালকুলেশন। এই জায়গাগুলোতে যারা আসলে ভালো করে, হ্যাঁ, যে যারা অ্যাডমিশনের চান্স পায়, তারা আসলে বেসিক্যালি এই জায়গাগুলোতে তাদের খুবই অবস্থা খুবই ভালো আসলে। এই জায়গাগুলোতে তাদের অবস্থা খুবই ভালো। তো তোমাকেও এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। তোমার অবস্থাটা দেখো। আমরা ক্লাসের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশন শিখবো যে কীভাবে করতে হয়, কিন্তু এটা আমি তোমাকে যতটুকু শিখালাম তার থেকে বড় যে তুমি নিজে কতটুকু অ্যাপ্লাই করলা প্রশ্ন সলভ করার সময়। না হলে আমি তোমাকে শিখাই দিলাম, ওটা তুমি কিছুই করলা না, পরীক্ষা হলে গিয়ে ভাবলা যে আমি করবো, হবে না কখনো। তোমাকে অ্যাপ্লাই করতে হবে জিনিসগুলো। আমরা কিছু ট্রিক্স টিপস সেগুলো শেয়ার করব, কিন্তু তোমাকে নিজে আসলে মাথা খাটাইতে হবে, ব্রেনটাকে খাটাইতে হবে। এই 3টা যদি তুমি নখদর্পণে না আনতে পারো, তাহলে আসলে হবে না, অ্যাডমিশন হবে না আসলে। এটা সত্যি কথা। যতই তুমি সব পড়তে থাকো গুরু গাধার মতো, হবে না। তোমাকে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতেই হবে, কারণ অ্যাডমিশন হচ্ছে টাইমের খেলা। ফাইট কিন্তু করতে হবে সেখানে দুর্বলদের জায়গা নাই, সত্যি কথা যেটা। তো তোমাকে তোমার অবস্থা যাই থাকুক, তুমি আজকে কিছুই পারো না একটা চ্যাপ্টারে, কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি না এই টাইমটা এখন থেকে অপচয় করা বন্ধ করো, তুমি যদি এখনও আগের মতোই ফেসবুকে স্ক্রল করে সারাদিন তুমি পার করে দাও, এই সময়টুকু কাজে না লাগাও, যেহেতু তোমার গ্যাপ আছে, তোমার তো আরও বেশি কাজে লাগানো উচিত। তো তুমি যদি এখনও এরকম অপচয় করো, তাহলে তুমি আর কাউকে ব্লেম করো না, তোমার বাবা মাকে দোষ দিও না, টিচারদের দোষ দিও না, দোষটা তোমাকেই দিও। তাহলে যদি তুমি কি করো, টাইমটাকে অপচয় করে এখনই বন্ধ না করো। হ্যাঁ, তুমি চেষ্টা করো, তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তুমি চিন্তা করছো লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে অ্যাডমিশনে,
একটা ইউনিভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে প্রায় 1 লাখের মতো 90,000 মতো স্টুডেন্ট পরীক্ষা দেয় শুধু এক ইউনিটে, সায়েন্স ইউনিটেই। তো সেখানে তুমি ফাইট করে তোমার একটা পজিশন, একটা সিট, তোমার পছন্দের সিট যদি পাইতে চাও, তোমাকেই কেন দিবে? কেন না অন্য যেই বাকি 90,000 মানুষ আছে তারা? তা তোমাকে যদি সেই জায়গাটা দখল করে নিতে হবে। এটা তোমাকে এমনি এমনি কেউ দিবে না। তুমি কোথাও ভর্তি হয়েছো, হ্যাঁ, তুমি মনে একদম দেশের সেরা কোচিংয়ে ভর্তি হয়েছো, তোমাকে সিট আইনা দিয়ে দিবে না। তোমাকে পড়ে তারা পথ দেখাবে, আমরা তোমাদেরকে পথ দেখাবো যে এইভাবে করো, এভাবে করো। কিন্তু এই ফাইটটা কিন্তু তোমার দিতে হবে, হ্যাঁ, এই ফাইটটা কিন্তু তোমার দিতে হবে। তো তুমি সেই জায়গায় চেষ্টা করো। তুমি কোথাও চান্স পাইলা না, এরপরে হাজার তুমি কান্নাকাটি করলা, হাজার তুমি মানুষকে দোষ দিলা, হাজার তুমি মারামারি করলা, গ্যাঞ্জাম করলা, তাতে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ তুমি তোমার যেইটা করার সেটা করেই ফেলছো, যেটা ফল ভোগ কর তুমি এখন করতে হবে। তো সেইটা তখন ভেবে লাভ নাই, ইস যদি একটু পড়তাম আর একটু পড়তাম, এরকম তখন মনে করেও লাভ নাই। হ্যাঁ, তো এখন থেকেই তোমাকে সেভাবে তৈরি করতে হবে নিজেকে। তো এই কথাগুলো ভেবো, কারণ তোমরা কিন্তু এমন একটা পর্যায়ে আসো, আর জাস্ট কিছুদিন পরেই কিন্তু অনেকের ফ্যামিলির দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিতে হবে। অলরেডি এখন অনেকে আছো যারা নিজেদের ফ্যামিলিকে টেক কেয়ার করো, কিন্তু তারপরে চিন্তা করো যে আর জাস্ট কিছুদিন পরেই তোমাদের বাবা মার থেকে তুমি জাস্ট একটু আলাদা হয়ে তোমাকে মানে নিজের মতো কিছু করার চেষ্টা করতে হবে। তখন কিন্তু তুমি বিশাল সমুদ্রের মধ্যে পড়ে যাবা। তো যদি মোটামুটি তুমি পড়াশোনা পড়ে একটা ভালো জায়গায় একটা চান্স পেয়ে একটা সিট নিতে পারো, তাহলে সেখানে গিয়ে তুমি একটু ধীরে ধীরে তুমি নিজেকে গুছাই নিতে পারবা। হ্যাঁ, মানুষের কথা শুনতে হবে না, নিজের স্বপ্নের দিকে তুমি পৌঁছাইতে পারবা। হ্যাঁ, তো সেই জায়গাটা তোমাকে ভাবতে হবে। কারণ তুমি এই জায়গাগুলো না ভাবো, তাহলে তোমার কখনোই তুমি ওইভাবে নিজেকে তৈরি করতে পারবা না। আগে ভাবতে হবে, তোমার মধ্যে ভাবনাটা থাকতে হবে, তারপরে তোমার ব্রেন তোমাকে সাহায্য করবে যে হ্যাঁ তাহলে এভাবে করা যায়, তাহলে এটা পারি না এভাবে করা যায়, তা আমি এই জিনিস আমার দুর্বলতা, এটাকে এভাবে কাটানো যায়। তোমার ব্রেন তোমাকে তখন হেল্প করবে। আর তুমি ভাবোই সারাদিন টিকটক আর হচ্ছে মিম আর ট্রোল নিয়ে, তাহলে তোমার মাথায় কী থাকবে সেটা বলো। তো সেটা ভেবে কাজ করো আর কি। তো তোমরা যারা ভর্তি হয়েছো আগে তারা তো অবশ্যই মনে করি যে তোমরা নিজেদের মানে আগায় রাখতে চাও, দেখি এই কাজটা করছো, তো তোমরা অন্য থেকে আলাদা, এটা কিন্তু বলাই যায় অনেকাংশে। কারণ এখন অনেক আছে জাস্ট চিল করতেছে, এখনও চিল করতেছে, যা দূরও দেখা যাবে, সমস্যা নাই, যখন অ্যাডমিশন আসবে করব। তো এই যে তুমি একটু একটা স্টেপ সাহসী করে তুমি যে না শুরু করি, টাইমটা নষ্ট না করে শুরু করি, এই জিনিসটাকেই তোমাকে ধরে রাখতে হবে। এটাকে তোমাকে আস্তে আস্তে বাড়াইতে হবে, এই মাত্রাটাকে প্রচণ্ড রকমের পরিশ্রমী হইতে হবে, প্রচুর ধৈর্য থাকতে হবে। অ্যাডমিশনে অনেক হতাশার জায়গা, অ্যাডমিশনের জার্নিটা প্রচুর হতাশার একটা জার্নি। তো এই জায়গায় তোমাকে হতাশা থেকে বারবার উঠে দাঁড়াতে হবে, বারবার উঠে দাঁড়াতে হবে, ঠিক আছে? এইটুকু মাথায় রেখেই তুমি সামনে এগিয়ে এখন থেকে সামনে যে 20-25 দিন আমরা সময় পাবো, কারণ যখনই আমাদের এসএসসির রুটিনটা দিয়ে দিবে মোটামুটি আমরা একটা সময় হাতে রেখে আমরা এসএসসির প্রস্তুতি শুরু করবো। কিন্তু তার আগের সময়টুকুতে যতটুকু ইমপ্রুভ করা যায়, বিশেষ করে আমি বলবো তোমাদেরকে তোমরা এই জায়গায় ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করো। আমি হেল্প করবো তোমাদের এই 3টা পয়েন্টে ইমপ্রুভমেন্টটা আনার। কারণ এটা যার মধ্যে আছে, এটা আসলে নিজে নিজে বিল্ড করতে হয়। অলরেডি অনেক স্টুডেন্ট আছে, তুমি দেখছো তোমার কলেজে ঠাস 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 করে ফেলে, ওই রকম হইতে হবে আসলে, না হলে আসলে জায়গা নেই। কারণ সারা বাংলাদেশের সব বিভিন্ন কলেজের টপাররা কিন্তু সবাই একসাথে পরীক্ষা দিবে, তোমাকে তাদের সাথে ফাইট করতে হবে। তো সেখানে কিন্তু অবশ্যই মানে দুর্বলতা প্রকাশ করার সুযোগ নাই আসলে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট আনবো। সবাই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও যে না সবাই যেতে পারে, আমি লেট করে শুরু করতেছি, ডাজেন্ট ম্যাটার, আমি সর্বোচ্চ দিয়ে আমি সামনে আগাবো এবং আমিও এটাকে করতে পারবো, সাকসেসফুলি করতে পারবো। তো ইনশাল্লাহ আমরা সেই আশা রাখি। আমি রুলসগুলো খুব সুন্দর করে বলি যে আমরা কীভাবে একটা ক্লাস করার পরে কী কী স্টেপ ফলো করব। সবাইকে এই রুলসগুলো আমি ফলো করতে পারবো। কারণ এই রুলস ফলো যদি করো, তাহলে তুমি যদি এই সবগুলো রুলস ফলো করো তাহলে তোমার দায়িত্ব আমার, কিন্তু তুমি যদি সবগুলো রুলস ফলো না করো তোমার দায়িত্ব আমার না। কারণ তুমি আমার কথা শুনবা না এবং পরে উল্টাপাল্টা কথা বলবো, তাহলে হবে না। আমি যেভাবে বলি তুমি এইভাবে আগাও, দেখবে ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হবেই এবং তুমি নিজেই ফিল করতে পারবা যে না হ্যাঁ তুমি আরও হাংরি ফিল করবা আর কি পড়ার প্রতি। তো এইটা জরুরি। তো শুরুতেই ক্লাসটা করবা, যে ক্লাসটা দিব একদম ঠান্ডা মাথায় প্রিসাইজলি ক্লাসটা করবা। আমরা ক্লাস অনেক বেশি লেন্দি করবো না, 2 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। ওইটু ক্লাস সুন্দর করে ঠান্ডা মাথায় দেখবা, প্লাস নোট করে ফেলবা। প্রথম কাজ রুলস, দেখো আমাদের যে রুলসগুলো সেটা খেয়াল করো। আমাদের এখানে 7টা রুলস আমরা লিখছি, 7টা রুলস তোমাকে ফলো করতে হবে। 7টা রুলস তোমাকে ফলো করতে হবে। নাম্বার 1 ক্লাস এবং নোট, সুন্দর করে ক্লাস করবা, সাথে সাথেই নোটটা করে ফেলবা। আমাদের ক্লাসের এই প্র্যাকটিস মানে হচ্ছে লেকচার শিট তুমি তো পাবাই, কিন্তু এইটার ভরসায় রাখা যাবে না। প্রথম কথা নিজে হাতে কলমে নোট করতে হবে, নিজে হাতে কলমে নোট করতে হবে। কারণ এটার মধ্যে তোমাকে অনেক কাটাছিড়া করতে হবে, এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে হবে। তো এইখানে এটা জরুরি আর কি। হ্যাঁ, নিজের হাতে তৈরি করতে হবে। তুমি লেকচার শিট দেখো,
নিজের হাতে তৈরি করতে হবে। হ্যাঁ, লেকচার শিট দেখবা, লেকচার শিট সাহায্য নিবা, নিয়ে নিজের হাতে লিখে লিখে বুঝে বুঝে এই যেগুলোকে একবার লিখতে হবে। তাহলে অনেক সময় তুমি যে বলো যে ভাইয়া লিখতে করতে অনেক সময় লাগে, সময়টাই তো দিতে হবে। তুমি ভাবো যে সময় নষ্ট হচ্ছে এই লিখতে গিয়ে, তুমি বরঞ্চ এখানে ভুল করতেছো যে সময়টাই দেওয়া উচিত ছিল। কারণ তুমি যখন একটা জিনিস লিখবা, তুমি একবার দেখতেছো, লিখতেছো, আবার দেখতেছো, ওটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করো, ভাবো এটা কেন হইলো, এটা এরকম হইলে কি হইতো। এই যে সময়টুকু দিচ্ছ, এতেই তোমার মাথায় জিনিসগুলা ভালো মতো সেট হবে। আমরা যখন কোনো কিছু পড়ি, প্রথমে তুমি দেখছো একবার পড়লে তোমার মনে থাকে, দুদিন পরে ভুলে যাও। কারণ আমি যখন পড়ি, এই ইনফরমেশনগুলো মাথায় এরকম সিনাপসিস তৈরির মাধ্যমে, এরকম বন্ড তৈরির মাধ্যমে তোমার মাথায় সেভ থাকে এই জিনিসগুলো। হ্যাঁ, তো যত বেশি চিন্তা ভাবনা করে পড়বা, এই বন্ডগুলো তত বেশি স্ট্রং হবে। যত ডেপথ ভালো হবে পড়ার, তুমি জিনিসগুলো অনেক বেশি স্ট্রংলি তোমার মাথায় থাকবে। আর একবার পড়লে দেখবা যে কী হয়, অনেক সময় এরকম দেখছো না, তোমাদের অনেক সময় এরকম হয়, যেমন ক্লাসে স্যাররা পড়া বলতে বলতো শুরুতে তোমার মনে নেই, তারপরে একটু একজন যদি বলতো, তার ওইটুকু একটা ওয়ার্ড মনে গেলে তারপরে তুমি পারতা। কারণ কি, তখন তোমার এই যে সিনাপসিসের যে এখানে একটা কানেকশনটা পাইতো না আর কি। যখনই একজনকে ধরাই দিত, তখন সব ক্লিয়ার, তুমি পারতা। তো এই হচ্ছে একটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো এই জায়গাটাই প্র্যাকটিস কর, মানে এইভাবে ডেপথলি পড়াটা জরুরি। তো এই জায়গাটা কেউ ভাইবো না যে যখন নিজে হাতে আমি নোট করে লিখবো তখন তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, বরং ওই সময়টাই তোমাকে দিতে হবে। চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে পড়বা, নিজের বুদ্ধি কাজে লাগাবা, ক্লাস নোট পাশাপাশি বই সব কিছু মিলে তুমি আস্তে আস্তে করতে থাকবা। প্রথম কাজ। 2 নম্বর স্টেপ হচ্ছে, তুমি যখন এই ক্লাস এবং নোট একবার করে ফেললা, একটু 5 মিনিট রেস্ট নাও। রেস্ট নিয়ে তারপরে প্রথমবার একবার রিভিশন দিয়ে ফেলো। পড়তেছিলা সেটা তো ছিলই, কিন্তু তারপরে একবার কী করতে হবে, রিভিশন দিয়ে ফেলতে হবে। যে তুমি যা লিখলা খাতায় পুরোটা একদম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যা যা পড়ছো খাতায় একবার রিভিশন মোটামুটি মুখস্থর মতো করে ফেলতে হবে। তুমি রিভিশন দিয়ে প্রথমে একবার ঠান্ডা মাথায় রিভিশন দিবা, তারপরে একবার মনে মনে এইগুলোকে মানে মনে করার চেষ্টা করবা আর কি। এই জিনিসগুলো একটা রিভিশন, দেখো রিভিশন 1 তোমরা অনেকে বলো যে ভাইয়া পড়া মনে থাকে না, ভুলে যায়, এই জন্য দেখো অনেকবার রিভিশন দিতে হবে। রিভিশন 1 গেল মাত্র। এরপরেই তোমাকে যে প্র্যাকটিস শিট দেওয়া হবে, সেই প্র্যাকটিস শিট তুমি বসবা, বসে আগে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসটা করবা কীভাবে, এই মুখস্থরিটা পরে এই প্র্যাকটিস শিট তুমি ফলো পড়বা কীভাবে, তুমি এটাকে এক্সাম আকারে দিবা যে আচ্ছা আমি তো এই ক্লাস নোট এবং রিভিশন দিছি, দেখি তো কতটুকু পারি। এটা তুমি মনে করো যে প্রথম টাইপ 1-এ 1 থেকে 10টা প্রশ্ন আসে, এই 1 থেকে 10টা প্রশ্ন তুমি নিজে আগে মানে ঢেকে ঢেকে সলভ করবা, যে 1 থেকে 10টা প্রশ্ন আমি দেখি তো কয়টা পারি। তুমি টাইম সেট করলা যে 1 থেকে 10টা প্রশ্ন, তুমি টাইম সেট করলা মনে করো যে 6 মিনিট। 6 মিনিটে তুমি ধূপধাপ এটা করার চেষ্টা করবা, করে দেখবা 1 থেকে 10 মিনিটে 6 মিনিটে কয়টা তুমি পারলা, কয়টা পারলা না। এরপরে তুমি ওই টাইপটা সলভ করে ফেলবা যে আচ্ছা এটা এই কারণে পারি নাই, ওহো এটা মনে হয়েছিল, এটা ভুলে গেছি, ভুলে গেলে আবার রিভিশনে চেক করে নিবা, বা এই কনসেপ্ট তোমার জানা নাই, এটা গোল্লা মেরে রাখবা। তো এইভাবেই তোমাকে জিনিসগুলোকে করতে হবে। খালি পড়ে গেলা অমনে না, প্র্যাকটিস আকারে করতে হবে প্র্যাকটিস শিটটা। যখন পড়া শেষ মোটামুটি, তখন তুমি এটাকে আরও একবার এমনভাবে দেখবা যেন মোটামুটি তোমার সব জানা থাকে, যে হ্যাঁ এই টাইপ এরকম আছে, এই টাইপের এই জায়গায় এরকম ছিল, মোটামুটি যেন সব জানা থাকে। প্র্যাকটিস একদম ঠুটস্থ মুখস্থ হয়ে যায় আর কি। হ্যাঁ, বেশি বলতে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, মানে প্রশ্ন ব্যাংক আর কি, সহজ কথা। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক আর কি। আর আপাতত তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক এখন হচ্ছে না কিনলেও চলবে। আর কয়েকদিন পরে যখন প্রশ্ন ব্যাংকটা লেটেস্টগুলো বের হবে আর কি, লেটেস্ট প্রশ্ন সব, তখন তুমি সেটা কিনো। আপাতত তুমি প্র্যাকটিস শিট থেকেই সেটা চালাও। প্র্যাকটিস শিট প্লাস প্রশ্ন ব্যাংক, তোমার আর কিছু দরকার নাই। লেকচার শিট, প্র্যাকটিস শিট, কোশ্চেন ব্যাংক, শেষ। তোমার আর কোনো ম্যাটেরিয়াল ঘাটাঘাটির দরকার নাই আর কি, এতটুকুই করো আর কি। আর সবচেয়ে ভালো হয় যাদের বইটা দাগানো আছে, আমি দাগানো বইও দিয়ে দিব আর কি, যেগুলোতে বই রিডিং পড়া দরকার, সেই দাগানো বই যেটা সেটাও। তার মানে প্র্যাকটিস শিট, কোশ্চেন ব্যাংক, সাথে একটা জিনিস অ্যাড করি যে দাগানো বই। হ্যাঁ, দাগানো বই আর কি, দাগানো বই। তাহলে এই হচ্ছে আমাদের কয় নাম্বার, 3 নাম্বার আর কি। হ্যাঁ, তোমার কাজকে একটু করার পরে প্র্যাকটিস শিট আগে দেখা, প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে দাগানো বই একটু দেখতে চাও সময় কুলায় খুব দ্রুত, যাদের দাগানো আছে ভালো, না হলে আমি দাগানো বইটাও যে সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া দরকার আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে, এইটা গেল। তারপর তোমাকে আরেকবার একটু ফ্রেশ হইলা, একটা আনার না তো, তুমি মাঝখানে অন্য কাজ করবা, ফ্রেশ হইলা, যা মন চাই করলা। তারপর আরেকবার যখন তুমি পড়তে বসলা, তখন আরেকবার তোমাকে রিভিশন দিতে হবে। আরেকবার তুমি রিভিশন দিবা, ওইটা নিয়ে আবার বসবা, রিভিশন দিবা। এবং রিভিশনের সময় তুমি এর সাথে ওই যে রিভিশন যে খাতাটা, নোটটা, এখানে তুমি আরও কিছু অ্যাড করবা, অ্যাড টু নোট। তুমি তোমার ওই নোট খাতাটায় বা নোটটায় আরও কিছু অ্যাড করবা, কিছু পয়েন্ট, কিছু কথা। কোথা থেকে? প্র্যাকটিস শিট থেকে, প্রশ্ন ব্যাংক থেকে। তুমি যে এখানে পড়ছো প্র্যাকটিস শিট, প্রশ্ন ব্যাংক পড়ার পর তুমি যেটা উপলব্ধি করলা যে হ্যাঁ এই টাইপটা বেশি আসে, এই জিনিসটা এখানে অ্যাড করা দরকার, এটা আমি ভুলে যাচ্ছি, এটা মুখস্থ রাখতে হবে, ওগুলো তুমি এই তোমার নোটে অ্যাড করবা, পেজ ফাঁকা রাখবা, সেখানে অ্যাড করতে থাকবা। তো এইটার রিভিশন আরেকবার গেল।
এবার ঠিক আছে, মোটামুটি তুমি রেডি, কারণ তুমি ক্লাস করছো, রিভিশন দিছো, প্র্যাকটিস করছো, আরেকবার রিভিশন দিয়ে কিছু জিনিস অ্যাড করছো। এরপরে তোমাকে কী করতে হবে, এক্সাম শিট 1, এক্সাম শিট বলতেছি কারণ তোমাদেরকে আমরা যে হচ্ছে এক্সাম আকারে দুইবার প্রথমে একটা এক্সাম শিট দিব, সেখানে প্রশ্ন থাকবে প্রথমে, সেই প্রশ্নগুলো দেখে তুমি টাইম দেওয়া থাকবে, সেই টাইমে তোমাদের হচ্ছে যেটা করতে হবে, সবাইকে এক্সামটা আমরা একটা অফলাইন সিস্টেম করবো আর কি, তোমাদেরকে আমি প্রশ্নপত্র দিয়ে দিব আর কি, প্রশ্নপত্র যদি কেউ পারো যে প্রিন্ট করে আনতে, তো প্রিন্ট করে আইনো। আর যদি কেউ মনে করো যে আমার বাসা থেকে প্রিন্টের দোকান অনেক দূরে বা সময় নষ্ট হচ্ছে, তারা সরাসরি পিডিএফ থেকে প্রশ্নপত্র তুমি প্রিন্ট করতে পারো, অথবা তুমি কি করতে পারো পিডিএফ থেকেই, হ্যাঁ পিডিএফ থেকে প্রিন্ট করলে একটা সুবিধা যে তুমি সরাসরি একদম বাসায় বসে তুমি বাসার কাউকে বলবা যে এই পিডিএফটা একটু প্রিন্ট করে এনে দিতে, তো প্রিন্ট করে এনে দিলে তখন তুমি একদম টেবিলে বসে প্রশ্নপত্র আর ওএমআর থাকবে, সবাইকে যেটা করতে হবে আমি ওএমআরের পিডিএফ গ্রুপে দিয়ে দিব, তোমরা আচ্ছা ওএমআরের পিডিএফটা ফটোকপি করে রাখবে, এটা তো ফটোকপি মাস্ট, ওএমআরের পিডিএফটা ফটোকপি, হ্যাঁ এটা ফটোকপি করে রাখতেই হবে, ফটোকপি এটা মাস্ট। কারণ কি জানো, কারণ এই ফোনে ক্লিক করে এক্সাম দেওয়ার থেকে তুমি যখন একদম এরকম ভরাট করে এক্সাম দিচ্ছ, এটা বেশি হেল্পফুল হবে, কারণ মেন এক্সামের দিনে তোমাকে তো ভরাট করেই দিতে হবে, এই ভরাট করতেও কিন্তু একটা সময় লাগে, এই 10 সেকেন্ড এই 10 সেকেন্ড করতে তুমি দেখা যায় 5-6 মিনিট তোমার চলে গেছে পুরো এক্সামে, বা 10-15 মিনিট চলে গেছে, তাহলে ওই 10-15 মিনিট তুমি দিকে লাভবান হচ্ছিলা, সেই লাভবান তো তুমি পরীক্ষার দিনে হইতে পারবা না, এই জন্য তুমি ওইটা সহ একদম। আর সবচেয়ে ভালো হয় যদি তোমরা, আমার সাজেশন যে তোমরা প্রশ্নপত্র প্রিন্ট করে নিও, তাহলে হবে কি একদম এক্সামের যে ফিলটা, যে তুমি টেবিলে বসলা, প্রশ্নপত্রের সামনে, প্রশ্নপত্রের মধ্যেই তুমি রাফ করবা, সলভ করবা আর হচ্ছে দেখাবা। আর না হলে যেটা হবে, পিডিএফ থেকে করলে তুমি তো খাতা নিবা, খাতায় রাফ করবা, খাতায় তো তুমি একদম যত পেজ লাগে করতেই থাকবা, এত পেজ তো তোমার দিবে না পরীক্ষার দিনে, ওই প্রশ্নপত্রের মধ্যে চিপা চাপাই যে জায়গা আছে ওখানেই রাফ করতে হবে, এটাও একটা পরীক্ষা, হ্যাঁ। তো এই জন্য বলছি, যদি কেউ পারো সবচেয়ে বেস্ট হয় প্রশ্নপত্রটা তুমি হচ্ছে এরকম প্রিন্ট করে নাও, আর হচ্ছে ওএমআর যেটা আছে, ওএমআরটা তো প্রিন্ট মাস্ট, এটা সবার জন্যই জরুরি, ওএমআরটা প্রিন্ট করে নিবা আর কি, ওএমআরটা প্রিন্ট করে নিবা, ঠিক আছে। তো এইটা, আর যদি কেউ একেবারেই অসুবিধায় পড়ো যে ভাই মানে আর্থিক একটু খরচ হচ্ছে, অথবা হচ্ছে অনেক বেশি খরচ হচ্ছে, বা আমার হচ্ছে সেই সামর্থ্য নাই, বা আমার হচ্ছে বাসা থেকে অনেক দূরে, বা কোনো একদিন সমস্যা হলো, সেদিন তুমি পিডিএফ থেকেই করো, পিডিএফ থেকেই তুমি এটা করো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, আশা করি বুঝাইতে পারছি। তাহলে তুমি এরকম এক্সাম শিটে তুমি সেই যেটা থাকবে, তুমি ধাপ দাগাবা, সময় স্টেপাস সেট করে নিবা, কোনো 2 নাম্বারই করবা না, কারণ তুমি এখানে কাকে দেখাচ্ছ যে 2 নাম্বারই করে মনে করো তুমি একদম 50 পাইলা, লাভ কি? তোমার কেউ কি আচ্ছা 50 টাকা দিবে যে নে 50 পাইছস? না, এটা তোমার নিজে, তুমি একদম সলিড এক্সামটা দিবা, দেখবা কত পাস পাও, সমস্যা নাই, তাও তো তুমি বুঝতে পারবা যে না আমি যতটুকু পড়ছি, আমার এক্সপেকটেশন ছিল আমি 10 পাবো, কিন্তু 5 পাইলাম, কেন পাইলাম না, আমি কোথায় আমি ভুলটা করছি, এগুলো তোমাকে একটু অ্যাড করতে হবে, খাতায় লিখতে হবে, তোমার একটা ছোটো একটা প্যাড থাকা দরকার যে আমি আসলে কী ইমপ্রুভ করতে হবে। তুমি যখনই বুঝবা যে না আমি একই ধরনের ভুল বারবার করতেছি, তুমি সেটা অন্য খাতায় লেখো, প্রবলেম খাতায়, যে আমার এই জাস্ট ইমপ্রুভ করা দরকার। যখন জুম লাইভ সেশন হবে তুমি বলবা যে ভাই আমি আসলে বেসিক্যালি এভাবে করতেছিলাম, কিন্তু বারবার আমি এই জায়গাটায় আটকাইতেছি, আমি এখানে ঝামেলায় পড়তেছি, তো আমি কি করতে পারি? তো আমি তখন তোমাকে লাইভ সেশনে সরাসরি তোমার প্রশ্ন শুনে তোমাকে আমি সলভটা দিয়ে দিতে পারবো, হ্যাঁ। তো এই কাজগুলো কইরো, যে তুমি পড়তে গিয়ে কী ধরনের সমস্যা ফেস করতেছো, তোমার মনে থাকতেছে না, বা হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, বা হচ্ছে তুমি মানে কি মেইনলি তোমার কোথায় পারতেছো না, কেন নাম্বারটা কেন আসতেছে না, সেটা তুমি খাতায় লিখবা, হ্যাঁ। বা তুমি ভুল করে ফেলতেছো, তাড়াহুড়া করে ফেলতেছো, সেটা তুমি লিখবা। এবং আর একটা সুযোগ দিছি, পাপ করছো যে তুমি একবার প্রথম পরীক্ষা দিয়ে বুঝতে পারলা যে ভুল করে ফেলছি, এই ভুলটা করা উচিত হয় নাই, এই যে পাপ করলা, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আরেকটা এক্সাম থাকবে, এক্সাম শিট 2 দেওয়া হবে। তো রিভিশন দিয়ে দেবা মাঝখানে এইটুকু করার পরে যা মানে, এবং করার পরে তো এরপরে তো সলভ দেওয়া থাকবে, সলভ শিট থাকবে, সেই সলভ শিট দেখে তুমি উত্তর করবা, উত্তর মিলে নেগেটিভ মার্কিং সহ করে দেখবা কত পাও, এবং তোমার যেই প্রশ্নপত্র এক্সাম 1টা সেখানে লিখবা, তুমি মনে করো 50-এর মধ্যে পাইছো হচ্ছে 33 পাইছো, ভালো। এবার তোমার মাথায় জিদ নাও 33 আমার, এবার হচ্ছে 45 পাইতে হবে, 45-এর উপর পাইতে হবে, আরও ভালো করে রিভিশন দিয়ে নিলা ওই একই টপিকের উপর আর একটা এক্সাম। এবার তুমি দেখো যে 50-এ 50 পাও কিনা, কারণ একই জিনিস তো আমি কেন পারবো না, ওকে ভুল কেন হবে? এখানে একটা খেলার হবে টাইমে, আগে বলে রাখি প্রশ্ন কমন পড়বে বিভিন্ন জায়গা থেকে, প্র্যাকটিস শিট, বই, প্রশ্ন ব্যাংক, সব জায়গায় তুমি প্রশ্ন কমন পাবা, বা একটু চিন্তা ভাবনা করতে হবে। খেলাটা অন্য জায়গায়, খেলার টাইম তুমি কত ম্যানেজ করতে পারতেছো, কত দ্রুত ক্যালকুলেশন করতে পারতেছো, খেলাটা এই জায়গায়,
হ্যাঁ, প্রথমে এইটা আমরা প্র্যাকটিস করবো আর কি। এরপরে আমরা যখন আর একটু এক্সপার্ট হয়ে যাব তখন আমরা পরের দিকে গিয়ে নতুন প্রশ্ন দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যে তুমি নতুন প্রশ্ন দিয়ে তোমাকে আটকাই দিব, তখন তুমি হচ্ছে কি রেসপন্স করো, কতটুকু পারতেছো। হ্যাঁ, আগে তোমাকে এক্সপার্ট হইতে হবে, টাইম ম্যানেজমেন্ট, ক্যালকুলেশন একদম ধাপ ধাপ করে ফেলতে হবে আর কি। কমন জিনিস পাইছো মানে একদম ঠাস ঠাস করে ফেলতে হবে এরকম। তো এরকম তুমি আরেকবার এরকম তুমি এক্সাম শিট 2 নিয়ে তুমি সেম কাজ করবা, করে তুমি এই সর্ট আউট করে উত্তর দেখে মিলাবা, তারপরে পারলে আরেকবার রিভিশন দিয়ে এটাকে রেখে দিবা। শেষ। আমি প্রথম কাজ, একটা ক্লাসের পরে তোমার এতগুলো কাজ করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই সময় দরকার, এই জন্যই তো আমরা এখন থেকে শুরু করতেছি। তো যারা চালাক তারা কিন্তু আগে আছে। আমার মনে হয় এই কাজটা যদি করতে পারা যায় তাহলে মানে বেশ ভালো হবে। তোমরা কমেন্টে জানিও যে এই কাজটা, এই যে 7 রুলস যে দিলাম, এই 7 রুলসটা তোমাদের কেমন লাগলো এবং তুমি ফলো করবা কি না। আমার মনে হয় তোমাকে এক্সপার্ট আস্তে আস্তে ধাপে ধাপে এক্সপার্ট করার জন্য এই 7 রুলসটা আমার অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, তোমাদের কমেন্টে জানাও যে তোমাদের এই ব্যাপারটা আসলে তোমাদের কাছে ভালো লাগলো কিনা। হ্যাঁ, ওকে, তো এইভাবে আমরা আগাবো। এরপরে আরও একটা কথা বলি, যে সবাই শপথ গ্রহণ করো যে কোনো ক্লাস জমায় রাখবে না। আজকে একটা ক্লাস দিলাম, একটা ক্লাস করার পরেই কিন্তু তোমার জন্য এই কাজগুলো ফরজ। হ্যাঁ, একটা ক্লাস তুমি করে ফেলছো, একটা ক্লাস তোমাকে দিলাম আমি, পর্ব 1 মানে তোমার এই 7টা কাজ ফরজ হয়ে গেছে। ঠিক আছে, পর্ব 2 এই 7টা কাজ খরচ হয়ে গেছে। তো একটা মিস করে ফেলে কিন্তু এই ধাপ ধাপে 7টা মিস হয়ে যাবে। তো এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। করতেছো মানে পিছিয়ে যাচ্ছ ভাই। ব্যাপার এইটাই, যে করতে পারবে, যে আসলে হার্ডওয়ার্ক করে নিজের এই তুমি মনে করো তোমার রিলস দেখতে ভালো লাগে, এই ভালো লাগার কাজটা না করে আরেকজন পড়তেছে, কষ্ট করছে, পড়তে ভালো লাগে না, আসলে ভালো লাগে না। হ্যাঁ, তো টেবিলে বৈশা পড়তেছো, মাজা ব্যথা হয়ে যেতেছে, চোখ ব্যথা হয়ে যেতেছে, তারপরেও তুমি লাইগা আসো, তো অবশ্যই সে যেহেতু কষ্ট করছো তাহলে সে বেশি হকদার, তাই না? তো এটা মাথায় রেখো আর কি। তো যাই হোক, যেভাবে করবা আর কি, ইনশাল্লাহ আমরা ভালো করতে, এবং তুমি যখন একবার দেখবা, আমার মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে এক্সাম শিট 2টা। কারণ তুমি যখন দেখবা যে একবার আমি কাছাকাছি পারছি, তখন তোমার আর একটু জিদ যাবে না, আর একটু ভালো করি। যখন তুমি একই জিনিস আরেকবার দিয়ে ভালো করবা, যখন তোমার ব্রেন দেখবে যে আমি 50-49 পেয়ে গেছি, তোমার আর কেউ ঠেকাইতে পারবে না। তুমি যদি প্রথম এক্সামটা এরকম পেয়ে যাও 50-এর মধ্যে 49, তখন তোমার কাছে, তোমার ব্রেনের কাছে মনে হবে আরে মজা পাবা তুমি, যে আরে পারতেছি তো, এরপরের বার আমি আরও ভালো করবো। তো এই মজাটা তুমি যদি একবার তোমার ব্রেন পাওয়া যায়, তুমি পাওয়া যাও, তাহলে তোমাকে অটোমেটিক হয়ে যাবে জিনিসটা। তো অটোমেটিক বানাইতে হবে, মানে জোর করে বেশি দিন প্রসেসগুলো চালু রাখা যায় না, চেষ্টা করতে হবে এইটা। এবং তুমি এখানে নিজেকে কিছু সিস্টেম করতে পারো, নিজেকে কিছু রিওয়ার্ড দিতে পারো, যে আমি যদি এই পরীক্ষায় আমি হচ্ছে 40-এর উপরে পাই, তাহলে আমি একটা এই খাবো, আমি এই চকলেট খাবো, বা আমি এই ড্রেস কিনবো। হ্যাঁ, এইভাবে রিওয়ার্ড আর কি আমিও নিজেকে দিতাম আর কি। হ্যাঁ, তো তোমরা যদি করতে চাও তো তোমরা এভাবে নিজেকে রিওয়ার্ড দিতে পারো, তাহলে তোমার যখন পড়তে মন চাবে আর কি, যে হ্যাঁ এটা পারলে তাহলে আমি এই মজার কাজটা করবো। এই যাই হোক, এই 7টা রুলস অবশ্যই সবাই ফলো করতে হবে, 7টা রুলস অবশ্যই মেনে চলবে, কোনো ক্লাস জমিয়ে রাখবো না। সবাই শপথ করো যে ওয়াদা করতেছি যে কোনো ক্লাস জমিয়ে রাখবো না, এবং এই 7টা রুলস অবশ্যই মেনে চলবো ইনশাআল্লাহ। এবং আমাদের এইগুলো করার পরে চ্যাপ্টার যখন শেষ হবে, চ্যাপ্টার শেষে আমরা উইক শেষে বা হচ্ছে যখন প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা লাইভ সেশন করব জুমের মধ্যে। তো তোমরা সেখানে সরাসরি তোমাদের এই প্রবলেমগুলো বলতে পারো, যে ভাই আমার মেনলি এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসটা কাটিয়ে উঠতে পারতেছি না, নিজে এভাবে ট্রাই করছিলাম কিন্তু বুঝতেছি না যে হচ্ছে না কেন। তো এইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো সবাই একসাথে জুমে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে, আশা করি এতটুকু জিনিস যদি আমরা ফলো করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলো, একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার যতটুকু পারি আমরা আগে থাকার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আর এতটুকুই কথা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি কথা বাড়াইতে চাই না, মেন কথাটুকু বলে দিচ্ছি। এখন তুমি কিভাবে আগাবা, তুমি আসলেই পরিশ্রম করবা কিনা, নাকি এখনও সেই আগের মতো চিল করে সময় কাটাবা, সম্পূর্ণ তোমার দায়িত্ব। তুমি তো আমি বললে যে তুমি ভালো হয়ে যাবে, তা না আসলে। হ্যাঁ, তো এটা তোমাকে নিজে ফিল করতে হবে। হ্যাঁ, একমাত্র তুমিই পারো তোমাকে সোজা পথে আনতে। আমরা হয়তো বা কিছু কথা বলতে পারি, হ্যাঁ, বা এই জিনিসটা তোমাকে নিজে ফিল করতে হবে। যখন তুমি একবার ফিল করবা নিজের মধ্যে, নিজের ভিতরে, তখন দেখবা যে নিজেই নিজেকে শুধরাই ফেলতেছে, এবং তখন আর কেউ তোমাকে রুখিয়ে দিতে পারবে না। ঠিক আছে, শুভকামনা সবার জন্য, ভালো থাকো। আর নিজের বাবা মার কথা ভাইবোন, তোমার বাবা মা কিন্তু এক্সপেক্ট করে আছে, বাবা মারা কিন্তু কিছু বলে না, কিন্তু রেজাল্টের দিন কিন্তু তার একটা এক্সপেকটেশন থাকে, আমার ছেলে মেয়ে এটা করবে, বা এরকম এক জায়গায় যাবে, বা এরকম চান্স পাবে। তখন যদি সেটা না হয়, তখন কিন্তু তারা তোমাকে বকুক আর না বকুক, অনেক বাবা মা আছে সরাসরি বকে, অনেক বাবা মা আছে তোমাকে বকে না, বুঝতে দেয় না তারা যে কষ্ট পাইলো, কিন্তু তারা তো একটু কষ্ট পায়। আর নিজে যখন তুমি বাবা মা হবা, তখন তোমার ছেলেমেয়েরা যখন এরকম কিছু করবে, তোমার একটা এক্সপেকটেশন থাকবে যে না, আমার ছেলে ভালো করতেছে, তো এখানে ভালো করবে।
তখন যদি তুমি এক্সপেকটেশন ফুলফিল করতে না পারো, তারাও তো একটা কষ্ট পাই। তো তুমি কেন তোমার বাবা মার কষ্টের কারণ হয়ে দাঁড়াবা? তো এটা অবশ্যই করো না। সবচেয়ে বড় কষ্ট নিজের আর কি। দেখবে আশেপাশের বন্ধুরা চান্স পাচ্ছেন, আমি কিছু পারতেছি, আমি চান্স পাই নাই কোথাও, কী ফিলিংসটা হবে তোমার? তো এইটা আসলে কেউ কাউকে বোঝাইতে পারে না আসলে, তখন সে নিজেই বুঝতে পারে এবং তখন কিছু করার থাকে না। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের মনকে বোঝাও কি করা উচিত, হার্ডওয়ার্ক করা উচিত নাকি এখনও সময় নষ্ট করা উচিত। দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। ভালো থাকো, আশা করি এই রুলসগুলো মেনে চলবা, ভালো কিছু হবে। আমরা একসাথে মিলে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।